গল্পের শুরুতে আমরা প্রিয়ান এবং চীনা নামে দুই গরিব ভাইকে দেখতে পাই যারা তাদের মা এবং দাদির সাথে একটি বস্তিতে থাকে। তাদের মা পরিচিত একজনের সাথে কথা বলছিলেন যে বাচ্চাদের বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য উকিল ৩০০ টাকা চাইছে, কিন্তু তার পার্সে মাত্র ১০০ টাকা পড়ে আছে। তিনি কোনো মতে লিফট চেয়ে তার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তাদের দাদি নিজের ছেলের উপর রেগে আছেন, তাই তিনি জেলে যেতে পরিষ্কার মানা করে দেন। অন্যদিকে বড় ভাই প্রিয়ান তার ছোট ভাই চীনাকে নিয়ে খেলার জন্য মাঠে যায়, কিন্তু সাধারণ বাচ্চাদের মতো তাদের মন খেলায় নয়, বরং অন্য কিছুতে ছিল। প্রিয়ান পকেট থেকে এক মুঠো চাল বের করে একটি উঁচু জায়গায় রাখে এবং গাছে চড়তে শুরু করে। আসলে ওই গাছে একটা কাকের বাসা ছিল, যেখানে ৩টে ডিম ছিল। কাকের জোড়া যখন চাল খাওয়ার জন্য নিচে নামে, প্রিয়ান সেখান থেকে ২টো ডিম তুলে নেয় এবং একটি ডিম কাকের জন্য রেখে দেয়। দুই ভাই খুশি মনে সেই ডিমগুলো কাঁচাই খেয়ে ফেলে, যেন এর চেয়ে সুস্বাদু খাবার তারা আগে কখনো খায়নি। কিছুক্ষণ পর তাদের মা এক প্রতিবেশীর অটোতে করে বাচ্চাদের নিতে সেখানে পৌঁছান। তারা সবাই বাবার সাথে দেখা করতে জেলে যাচ্ছিল, কিন্তু নিয়ম অনুযায়ী বাচ্চাদের জেলের বাইরেই অপেক্ষা করতে হয়। বাবা ভেতর পেটে বাড়ির খোঁজ নিলে মা মিথ্যে বলেন যে দাদিও আসতে চেয়েছিলেন, কিন্তু তিনিই আনেননি। হঠাৎ যখন বাবা জানালা দিয়ে বাচ্চাদের কণ্ঠ শুনতে পান, তখন তিনি চিৎকার করে তাদের হালচাল জিজ্ঞাসা করেন। প্রিয়ান আর চীনা বাইরে থেকে বাবাকে জবাব দেয়। বাবা এটা জেনে খুব কষ্ট পান যে তার জেলে থাকার কারণে সংসার চলছে না এবং অভাবের কারণে বাচ্চাদের স্কুল যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে। এরপর দেখা যায় দুই ভাই রেল লাইনে ঘুরে কয়লা কোড়ায়, যাতে কিছু টাকা আয় করা যায়। যখন বিক্রির মতো কয়লা জমা হয়, তারা বাজারে নিয়ে যায়। সেখানে ১ কেজি কয়লার বিনিময়ে মাত্র ৩ টাকা পায়, যা দিয়ে সংসারের সামান্য খরচ চলে। পাশের এক চৌকিদার প্রতিদিন এই বাচ্চাদের হাড়ভাঙা খাটুনি দেখে। পথে প্রায়ই তাদের শিবু নামের এক বড়লোক ছেলের সাথে দেখা হয়। শিবুর কাছে এমন দামি খেলনা আছে যা প্রিয়ান এবং চীনা জীবনেও দেখেনি। দুই ভিন্ন পৃথিবীর এই বাচ্চারা একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পথে যেতে যেতে দুই ভাই একটি দোকানের বাইরে লাগানো টিভিতে পিৎজার বিজ্ঞাপন দেখতে পায়। বাড়ি ফিরে তারা মায়ের কাছে টিভি কেনার বায়না ধরে, কিন্তু মা হেসে কথাটা উড়িয়ে দেন। মা সারাদিন একটি বাসন তৈরির দোকানে কঠোর পরিশ্রম করেন। তার এক বান্ধবী তাকে পরামর্শ দেয় যে এভাবে করে ৩০০ টাকা জোগাড় করা অনেক কঠিন হবে, তাই তিনি বলেন এলাকার মিনিস্টারের কাছে গিয়ে সাহায্য চাইতে। কিন্তু মা মিনিস্টারের দেখা পান না এবং হতাশ হয়ে ফিরে আসেন। এদিকে যে মাঠে বাচ্চারা খেলত এবং কাকের ডিম খেত, সেই জমি একজন ধনী ব্যক্তি শপিং মল এবং পিৎজা শপ বানানোর জন্য কিনে নেয়। প্রিয়ান আর চীনা আর কখনো কাকের ডিম খেতে পারবে না, এটা ভেবে মন খারাপ করে তারা বাড়ি ফিরে আসে। দাদি যখন এটা শোনে, তখন তিনি বলেন মন্দিরের পাশের গাছেও কাকের ডিম পাওয়া যায়, কিন্তু মা বাচ্চাদের ডিম খাওয়ানোর প্রশ্রয় দেওয়ার জন্য দাদির ওপর রাগ করেন। নির্বাচন সামনে আসায় সরকার ঘরে ঘরে বিনামূল্যে টিভি দেয়। এতে বাচ্চারা খুব খুশি হয়, কারণ তাদের টিভি দেখার শখ পূরণ হয়। কিন্তু কেবল কানেকশন নেওয়ার টাকা না থাকায় টিভির স্ক্রিন ঝিলমিল করতে থাকে। তবুও তারা সেই ঝাপসা স্ক্রিন দেখেই আনন্দ পায়। একদিন সেই পুরনো মাঠটিতে পিৎজা স্পট নামে একটি বড় পিৎজার দোকান খোলে। সব বাচ্চা সেখানে ভিড় করে। প্রিয়ান আর চীনা খালি পায়ে অবাক হয়ে দেখে কিভাবে বড়লোকরা গোল গোল রুটির মতো পিৎজা খাচ্ছে। টিভিতেও সেই পিৎজার বিজ্ঞাপন দেখে তাদের জিভে জল আসে। চীনা পিৎজা খাওয়ার বায়না করলে মা তাকে বকা দিয়ে বলে, তোর বাপ জেলে পৌঁছতেছে আর তুই পিৎজা খেতে চাস? বাচ্চারা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে তাদের এক পিৎজা ডেলিভারি বয়ের সাথে দেখা হয়, যে রাস্তা হারিয়ে ফেলেছিল। প্রিয়ান তাকে বলে সে যদি একবার পিৎজার বক্সটা খুলে দেখায়, তবে সে তাকে রাস্তা চিনিয়ে দেবে। ডেলিভারি বয় বক্স খুললে তারা পিৎজার ঘ্রাণে মোহিত হয়ে যায়, কিন্তু খেতে পারে না। এরপর তারা ওই চৌকিদারের কাছে গিয়ে জানতে পারে একটি পিৎজার দাম ৩০০ টাকা। চৌকিদার বলে এই টাকা জমা করতে তোমাদের ১ মাস কয়লা বিক্রি করতে হবে। এরপর তারা এক বন্ধুর মাধ্যমে পিৎজা শপে ফোন করে, কিন্তু সঠিক ঠিকানা বলতে না পারায় ফোন কেটে দেয়। দাদি গোপনে তাদের ২০ টাকা দিয়ে কিছু সবজি আনতে বলেন এবং নিজে পিৎজা বানিয়ে দেবেন বলে কথা দেন। দাদি চুলায় পিৎজা বানানোর চেষ্টা করেন, কিন্তু যখন বাচ্চারা সেটা খায়, তারা বুঝতে পারে এটা আসলে ধোসা, পিৎজা নয়। তারা রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। চৌকিদার এবার তাদের একটি গুদামে নিয়ে যায়।
যেখানে অনেক কয়লা ছিল। সে বলে এগুলো বিক্রি করলে ৩০০ টাকা তাড়াতাড়ি হয়ে যাবে। দুই ভাই দিন রাত পরিশ্রম করে অবশেষে ৩০০ টাকা জোগাড় করে। কিন্তু নতুন জামা আর জুতো না থাকায় পিৎজা শপের গার্ড তাদের ভেতরে ঢুকতে দেয় না। প্রিয়ান অপমানিত বোধ করে এবং প্রতিজ্ঞা করে সে নিজের টাকায় নতুন জামা কিনবে এবং তারপর পিৎজা খাবে। তারা টাকা জমানোর জন্য নানা পথ খোঁজে, এমনকি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের হাত থেকে মোবাইল ছিনতাই করার চিন্তাও তাদের মাথায় আসে, ঠিক যেমনটা বস্তির অন্য খারাপ ছেলেরা করত। কিন্তু তাদের বিবেক তাদের আটকে দেয়। হঠাৎ একদিন প্রিয়ানের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তা ছোট ভাইয়ের সাথে শেয়ার করে। সে বলে যে শিবুর কুকুরের দাম 25,000 টাকা, তাহলে আমরাও রাস্তা থেকে একটা কুকুর ধরে কেন বিক্রি করছি না। এরপর তারা রাস্তার একটি সাধারণ কুকুর ধরে ট্রাফিকের ভিড়ে বড়লোকদের কাছে বিক্রি করার চেষ্টা শুরু করে, কিন্তু লোকজন তাদের নিয়ে মজা করে এবং বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সেই সাধারণ কুকুরটি বিক্রি করার মতো ছিল না। এই বাচ্চাদের আসলে ধারণাই ছিল না যে 25,000 টাকা ঠিক কতটা বড় অঙ্ক। যখন কোনো শর্টকাট কাজে লাগলো না, তখন দুই ভাই ঠিক করে যে তারা এখন থেকে কেবল সৎ পরিশ্রম করেই টাকা আয় করবে। প্রিয়ান মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার জলের মটকা পৌঁছে দেওয়ার ভারী কাজ শুরু করে, আর ছোট ভাই চীনা আঙুলে গুনে হিসেব রাখে যে কয়টি মটকা পৌঁছানো হলো আর কত টাকা হলো। কখনো তারা দেওয়ালে লাগানো পুরনো পোস্টার তোলার কাজ করত, আবার কখনো রাস্তায় লোকেদের কাগজ বা লিফলেট বিলি করত। এই হাড় ভাঙা খাটুনির পর তাদের কাছে মোট 120 টাকা জমা হয়, যা তাদের অনেক আনন্দ দেয়। তারা ভাবে আর 80 টাকা পেলেই মোট 200 টাকা হয়ে যাবে, যা দিয়ে তারা সিটি সেন্টারে গিয়ে নতুন জামা কাপড় কিনবে। অবশেষে একদিন তারা তাদের জমানো টাকা গুনে দেখে যে 200 টাকা পূর্ণ হয়ে গেছে। দুই ভাই 20 টাকা বাসের ভাড়া দিয়ে খুব গর্বের সাথে সিটি সেন্টারের দিকে রওনা দেয় নতুন কাপড় কেনার জন্য। কিন্তু যেই তারা সেই বিশাল মলের সামনে পৌঁছায়, এত বড় আর চকচকে বিল্ডিং দেখে তাদের সাহস হারিয়ে যায়। তারা ঘন্টার পর ঘন্টা মলের বাইরে বসে থাকে, কিন্তু ভেতরে ঢুকতে তাদের ভয় লাগছিল। ঠিক তখনই এক ধনী ব্যক্তি তার দুই বাচ্চার সাথে অনেক কেনাকাটা করে মল থেকে বেরিয়ে আসেন। ওই লোকটির বাচ্চারা ফুচকা খাওয়ার জেদ করছিল, কিন্তু লোকটি তাদের কড়াভাবে বারণ করে দেয়। সে বলে, এটাও কি কোনো খাওয়ার জিনিস? কাল যে ফলগুলো এনেছিলাম সেগুলোই বাড়িতে গিয়ে আরাম করে খাবে। তখনই ওই লোকটির মনে পড়ে যে তার মোবাইল ফোন মলের কাউন্টারে ফেলে এসেছে এবং সে তড়িঘড়ি করে সেটা আনতে দৌড় দেয়। এতক্ষণ ধরে এই সব তামাশা দেখে প্রিয়ান সাহস করে সেই বড়লোক বাচ্চাদের কাছে যায়। প্রিয়ান তাদের গিয়ে বলে যে সে তাদের ফুচকা খাওয়ার টাকা দিতে পারে, কিন্তু বিনিময়ে তাদের এই নতুন জামাকাপড়গুলো দিয়ে দিতে হবে। ওই ধনী বাচ্চাদের ফুচকা খাওয়ার এমন নেশা চেপেছিল যে তারা সঙ্গে সঙ্গেই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা তাদের নতুন কাপড়ের ব্যাগ এই দুই ভাইকে দিয়ে দেয় এবং মনের সুখে ফুচকা খেতে শুরু করে। এভাবেই প্রিয়ান এবং চীনা নিজেদের বুদ্ধি খাটিয়ে শেষমেশ নতুন জামাকাপড় হাসিল করতে সফল হয়। পরের দিন দুই ভাই সেই নতুন পোশাক পরে পুরো আত্মবিশ্বাসের সাথে নিজেদের বস্তিতে ঘুরে বেড়ায়। বস্তির সব বাচ্চারা তাদের এই নতুন রূপ দেখে চারপাশে ঘিরে ধরে এবং ভীষণ অবাক হয়। দুই ভাই বুক ফুলিয়ে বলে যে আজ তারা পিৎজা খেতে যাবে এবং আজ তাদের কেউ আটকাতে পারবে না। বাকি বাচ্চারা তাদের এই বড় সাফল্যের ভিডিও নিজেদের মোবাইলে রেকর্ড করতে থাকে যাতে সবাইকে দেখাতে পারে। কিন্তু যখন তারা সেই পিৎজার দোকানে পৌঁছায়, সিকিউরিটি গার্ড আজও তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। শোরগোল এবং তর্কাতর্কি শুনে দোকানের ম্যানেজার বাইরে বেরিয়ে আসে এবং ভীষণ রেগে যায়। কিছু না ভেবেই ম্যানেজার প্রিয়ানের গালে সজোরে এক থাপ্পড় মারে। সেই থাপ্পড়ের প্রতিধ্বনি প্রিয়ানের হৃদয় ও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় এবং অপমানে সে স্তব্ধ হয়ে যায়। প্রিয়ান চুপচাপ বাড়িয়ে থাকে। সে সহজে হার মানার মতো ছেলে ছিল না, কিন্তু এই চরম অপমান তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। বড় ভাইকে এভাবে মার খেতে দেখে ছোট ভাই চীনা ঘাবড়ে যায় এবং কি করবে বুঝতে পারে না। প্রিয়ান কাঁদতে কাঁদতে নিজের অপমানের বোঝা বয়ে সেখান থেকে চুপচাপ বাড়ির দিকে রওনা দেয়। দুই ভাই যখন কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছায়, তখন সেখানে আরও একটি দুঃসংবাদ তাদের জন্য অপেক্ষা করছিল। তারা জানতে পারে যে তাদের দাদি, যিনি তাদের খুব ভালোবাসতেন, তিনি আর এই পৃথিবীতে নেই। এটা সত্যিই কত অদ্ভুত। যে টাকা দিয়ে এই বাচ্চারা পিৎজা খাওয়ার স্বপ্ন দেখেছিল, সেই টাকা আজ দাদির শেষকৃত্য আর কাফন দাফনের কাজে পুরোপুরি খরচ হয়ে যায়। দাদি তার জীবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলেন, যার প্রতিদান তিনি পেলেন। তাই তো তার শেষ বিদায় তার নাতিদের সৎ পরিশ্রমের টাকায় পুরো মর্যাদার সাথে সম্পন্ন হলো। সব কাজ শেষ হবার পর সেই ছোট কামরার ঘরে 4 জনের বদলে এখন 3 জন পড়ে রইল। দাদি বৃদ্ধ ও দুর্বল হলেও একজন মুরব্বীর ছায়া আর আশীর্বাদ সবসময় সেই ঘরের উপর বজায় ছিল। পরের দিন
দিন বস্তির অন্য বাচ্চারা সেই থাপ্পড় মারার ভিডিওটি দেখে দুই ভাইকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরই মধ্যে সেখানে থাকা রমেশ এবং বাবু নামে দুই ব্যক্তি ভিডিওটি তাদের ফোনে দেখে ফেলে। তাদের কাছে যেন কোনো লটারি বা সোনার খনি হাতে চলে আসে এবং তারা বিষয়টিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর কথা ভাবতে শুরু করে। তারা দুজন সাথে সাথে সেই পিৎজা দোকানের মালিকের কাছে পৌঁছে যায় এবং তাকে রেকর্ড করা সেই ভিডিওটি দেখায়। রমেশ মালিককে বলে, তোমার এই বেয়াদব ম্যানেজারের কারণে তোমার দোকানের অনেক বদনাম হতে পারে। আমরা যদি এই থাপ্পড় মারার ভিডিও সরাসরি নিউজ চ্যানেলকে দিয়ে দেই তবে তোমার ব্যবসা লাটে উঠবে। তাই তোমার জন্য ভালো হবে যদি কিছু টাকা পয়সা দিয়ে এই ঝামেলা এখানেই মিটিয়ে ফেলো। মালিক একথা শুনে তাদের পরে আসতে বলে এবং তড়িঘড়ি করে তার ম্যানেজমেন্ট আর উকিলদের নিয়ে মিটিংয়ে বসে। তাদের মধ্যে একজন উকিল বলে, ম্যানেজার ওই মাসুম বাচ্চার ওপর সবার সামনে হাত তুলেছে, তাও আবার আমাদের পিৎজা শপের ঠিক সামনেই। এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের মামলা। কোনো নিউজ চ্যানেল যদি একবার এই খবর পেয়ে যায় তবে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। উকিল পরামর্শ দেয় যে এরা ছোটখাটো গুন্ডা, এদের কিছু টাকা দিয়ে ব্যাপারটা এখানেই রফাদফা করে দাও, কারণ যত বড় আর প্রভাবশালী মানুষের কাছে এই খবর পৌঁছাবে এটা ধামাচাপা দিতে তত বেশি টাকা গুনতে হবে। এরপর রমেশের কাছে পিৎজা মালিকের উকিলের সরাসরি ফোন আসে যাতে এই ডিলটা ফাইনাল করা যায়। রমেশ মনে মনে ভেবেছিল যদি 3 থেকে 5,000 টাকাও পাওয়া যায় তবে সে খুশি মনেই রাজি হয়ে যাবে, কিন্তু যখন ওপাশ থেকে তাকে পুরো 1 লাখ টাকা দেওয়ার কথা বলা হয় তখন তার একদম হোঁশ উড়ে যায়। কিছুক্ষণ তো সে বিশ্বাসই করতে পারছিল না যে সে আসলেই কি 1 লাখ টাকা শুনেছে নাকি ভুল শুনল। কিন্তু সে তার সামনে দাঁড়িয়ে থাকা বন্ধু বাবুর কাছে মিথ্যে বলে যে দোকানদারের সাথে মাত্র 6,000 টাকায় ডিল হয়েছে। রমেশ চুপচাপ দোকানদারের কাছ থেকে 1 লাখ টাকা ক্যাশ নিতে তার অফিসে পৌঁছায়, কিন্তু যেই না সে ভিডিওটি মালিকের হাতে দেয় অমনি তাদের সামনে চলতে থাকা টিভিতে সেই খবরটাই ব্রেকিং নিউজ হিসেবে আসতে শুরু করে। এটা দেখে মালিক আর রমেশ দুজনেই চক্ষু চড়ক গাছ। রমেশ যখন রাগে ফুঁসতে ফুঁসতে বাবুকে ফোন দেয় তখন ওপাশ থেকে বাবু আসল সত্য ফাঁস করে দেয়। বাবু বলে, তুই তো মাত্র 6,000 টাকায় রফাদফা করেছিলি, অথচ আমি এই ভিডিও নিউজ চ্যানেলের কাছে পুরো 7,000 টাকায় বিক্রি করে দিয়েছি। আজকের মদের পার্টি আমার পক্ষ থেকে হবে। এদিকে মালিকের গুন্ডারা রমেশের কাছ থেকে সেই টাকা কেড়ে নেয় এবং তাকে কুত্তার মতো পেটায়। খবরটা এতটাই ছড়িয়ে পড়ে যে পিৎজা ম্যানেজমেন্টের মাথায় হাত পড়ে যায় এবং তারা চরম দুশ্চিন্তায় পড়ে যায়। সেই থাপ্পড়ের খবরটি বনের আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং সবাই এটা নিয়ে আলোচনা শুরু করে। নিউজ চ্যানেলে বলা হচ্ছিল বস্তির 2 মাসুম বাচ্চা নিজেদের জমানো টাকা দিয়ে পিৎজা কিনতে গিয়েছিল, কিন্তু পিৎজা শপের ম্যানেজার তাদের থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই পিৎজা শপের আরও অনেক শাখা পুরো শহর জুড়ে আছে যেগুলোর ওপর এখন এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে। ঠিক তখনই সেখানে সেই ডেলিভারি বয় আসে যে ওই বাচ্চাদের প্রথমবার দেখেছিল এবং সে তাদের চিনে ফেলে। ডেলিভারি বয় মালিককে জানায় যে সে ওই বাচ্চাদের চেনে এবং তাদের বস্তিতেও গিয়েছে। মালিক সঙ্গে সঙ্গে ওই ডেলিভারি বয় আর সেই ম্যানেজারকে নির্দেশ দেয় বস্তিতে গিয়ে বাচ্চাদের ফিরিয়ে আনতে। এমনকি এলাকার মিনিস্টারের কানেও এই খবর পৌঁছে যায়। মিনিস্টার বুঝতে পারেন যে সামনের নির্বাচনে ভোট পাওয়ার জন্য বস্তির মানুষের মন জেতার এটাই বড় সুযোগ। পিৎজা শপের মালিকও মিনিস্টারকে ফোন করে যাতে মানুষের এই ক্ষোভ থেকে তার দোকানগুলোকে বাঁচাতে পারে। মিনিস্টার একদিকে মালিককে বলে, আমি তোমার পাশে আছি, শুধু আমার জন্য মোটা অঙ্কের টাকার ব্যবস্থা করো। অন্যদিকে তিনি বস্তিবাসীদের কাছে গিয়ে মিথ্যে আশ্বাস দেন যে তিনি তাদের দলে আছেন এবং তাদের প্রতিবাদ করার জন্য উস্কে দিতে থাকেন। এদিকে অর্ধেক দুনিয়া এই ব্রেকিং নিউজ জেনে গিয়েছে, কিন্তু প্রিয়ান কিংবা তাদের মা এই হইচই সম্পর্কে কিছুই জানতেন না। ঘরে টিভি খুলতেই যখন 2 ভাই নিজেদের কান্নার দৃশ্য টিভিতে দেখে তখন তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা মনে করে পিৎজা দোকানে গিয়ে তারা হয়তো অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে যার কারণে সাজা পেতে হবে, আর সেই কারণেই পুলিশ আর টিভিওয়ালারা তাদের এভাবে খুঁজছে। ভয়ে তারা বাড়ি থেকে দূরে কোথাও পালিয়ে যায়। রমেশ আর বাবু তাদের বাড়িতে আসে এবং বাচ্চাদের মাকে পিৎজা শপের সেই থাপ্পড় মারার আসল ঘটনা খুলে বলে। নিজের সন্তানদের ঘরে না পেয়ে মা দুশ্চিন্তায় পড়ে যান এবং তাদের খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়েন। এদিকে পিৎজা দোকানের মালিক নিজেও পুলিশকে বাচ্চাদের খুঁজে তার দোকানে নিয়ে আসতে বলে। এরপর মিনিস্টার বাচ্চাদের মাকে নিজের কাছে ডেকে পাঠান এবং বলে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের সব খবর জানি। তিনি তাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলে, তোমার কোনো দোষ নেই, চিন্তা করো না, আমি একা সব সামলে নেব এবং তোমার স্বামীকেও
জেল থেকে ছাড়িয়ে আনব। শুধু আমার একটা শর্ত মানতে হবে, বাচ্চারা ঘরে ফিরলেই তাদের অন্য কোথাও না নিয়ে সরাসরি আমার কাছে নিয়ে আসবে। আসলে এখানে সবাই শুধু নিজেদের রাজনীতি আর ব্যবসার স্বার্থ নিয়েই পড়ে আছে, বাচ্চাদের কথা কেউই ভাবছে না। কারো মনেই বাচ্চাদের দুঃখ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সকাল গড়িয়ে বিকেল হয়, কিন্তু সেই দুই ভাইয়ের শহরের কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। কে জানে তারা ভয়ে কোন অন্ধকোণে লুকিয়ে আছে। সারা রাত তাদের মা একা ঘরের দরজায় বসে কাঁদতে কাঁদতে তাদের পথ চেয়ে থাকেন। পরদিন সকালে পুলিশ আসে এবং মাকে সাথে নিয়ে বাচ্চাদের খুঁজতে বের হয়। রাস্তায় পুলিশ দেখে বাচ্চারা ভয়ে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই তারা তাদের মায়ের ডাক শুনতে পায় এবং থমকে দাঁড়ায়। মা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে। মায়েরা যিনি খুব কষ্ট পান যে তার নিষ্পাপ সন্তানকে পুরো দুনিয়ার সামনে থাপ্পড় খেতে দেখানো হচ্ছে। পুলিশ সবাইকে নিরাপদে গাড়িতে তুলে নিয়ে সেই পিৎজা দোকানে পৌঁছায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। দোকানের বাইরে তখন মিডিয়া, ক্যামেরাম্যান আর সাধারণ মানুষের এক বিশাল ভিড় জমে আছে। দোকানের মালিক নিজে এগিয়ে এসে তাদের সম্মানের সাথে ভেতরে নিয়ে যান। তিনি মিডিয়ার সামনে ঘোষণা করেন যে ওই বেয়াদব ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে এই গরিব বাচ্চাদের অপমান করেছে, যা কোনোভাবে সহ্য করা হবে না। মালিক সবার সামনে হাত জোর করে ক্ষমা চান, কিন্তু এসবই ছিল লোক দেখানো নাটক। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মালিক শুধু তার দোকানের বদনাম আর ব্যবসা বাঁচানোর জন্যই এই ঢং করছেন। এবার ভিআইপি টেবিলে যখন দুই ভাইয়ের সামনে পিৎজা আনা হয়, তখন তাদের খুশির সীমা থাকে না। তাদের মা আর বস্তির অন্য বাচ্চারা কাচের ওপার থেকে তাদের দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু যেই না দুই ভাই পিৎজার প্রথম কামড় মুখে দেয়, অমনি তাদের মুখের ভঙ্গি বদলে যায়। এত দামি পিৎজার স্বাদ তাদের একদমই ভালো লাগে না এবং তারা বেশ অবাক হয়। দুই ভাই হাসতে হাসতে বলতে লাগে, এই নিরস পিৎজার চেয়ে তো আমাদের দাদির বানানো সেই ধোসা পিৎজাই অনেক বেশি ভালো ছিল। তারা পিৎজাটা টেবিলেই রেখে দেয় এবং একে অপরের হাত ধরে হাসি মুখে দোকান থেকে বেরিয়ে আসে। আর এই সরলতা আর অকৃত্রিম আনন্দের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। আমরা প্রায় বড় হওয়ার দৌড়ে আমাদের সুন্দর শৈশব আর নিষ্পাপতা হারিয়ে ফেলি। আমরা আর মন খুলে হাসি না, আকাশ ছোঁয়া স্বপ্নও দেখি না, কিংবা কোনো কিছুর জন্য শিশুর মতো জেদ করি না, কারণ ছোটবেলায় আমাদের কোনো ভয় ছিল না। কিন্তু বড় হতে হতে আমরা এই পৃথিবীকে ভয় পেতে শিখি। আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করে, যদি আমরা জীবনে হেরে যাই তাহলে মানুষ কি বলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।